ইউনূস সরকার তো চলে যাবে না, আজকে ক্লিয়ার হয়ে গেল সে চলে যাবে। এবং আমি বোধহয় 6, 7, 8 মাস ধরে বলতে তুমি চলে যাবেনি, কোনো সন্দেহ নাই। কিন্তু যে পরিমাণ কোঅপারেশন তার পাওয়া উচিত ছিল, সে কিন্তু একটা কথা বলছে কি, বিচার প্রক্রিয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, বলছে না, বিচার প্রক্রিয়া পর্যন্ত। তার মানে ফার্স্ট জাজমেন্ট হইলেই একটা জায়গায় আমরা যেতে পারি। কিন্তু সেই জায়গাটা কিন্তু কোঅপারেট প্রপারলি হয় নাই, ইউনূস সাহেবকে কোঅপারেট করা হয় নাই। মোর দ্যান 300 আন্দোলন আসছে। আর বাংলাদেশে যত আন্দোলন আসে, দাবি দাওয়া নিয়ে যে আন্দোলনগুলো আসে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। নির্দলীয় ব্যক্তি ওয়াসায় চাকরি করে এরকম 5 জন লোক ব্যানার নিয়ে মাঠে আসে না, আসে অমুক দলের ব্যানারে, তমুক দলের ফলোয়ার্স, অমুক আদর্শের তমুক আদর্শ, তারা আসে। আমরা কিন্তু দেখিনি এই 300 আন্দোলনের ব্যাপারে ইউনূস সাহেব কি ফেস করতে হয়েছে। কখনো পুলিশ পিটাইছে, কখনো পুলিশ পিটায় নাই, সেটা নিয়েও কথা হয়েছে, ওকে পিটাইলো কেন, একে পিটাচ্ছে না কেন। কিন্তু সেখানে কিন্তু কোনো মিডিয়া গিয়ে প্রশ্ন করে নাই পুলিশের কমিশনারকে যে আপনি তো ওদেরকে পিটাইছিলেন গতকাল, আপনার ডাইরেকশনটা কে দিছিল। আমার কাছে ক্লিয়ার কথা, সরকার বলতে ডিসিশন দেওয়ার মালিক তো হয়ে গেছেন ইউনূস সাহেব, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং মনে হয় যে উনি ওনার মাথার ভিতরে যা আছে তা নিয়ে উনি খেলেন। এটা খেলেন বলতে না, আমি খেলেন বললে হয়তো একটু হালকা হয়, উনি ওইভাবে চিন্তা করে উনি কাজটা করেন, সিদ্ধান্তটা বোধহয় ফাইনালি উনিই নেন, এরকম মনে হয়। আজকে যেটা করলেন উনি, এই গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে। কিন্তু আপনারা তো বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি বোঝেন না। আমার মনে হয় না আমি কখনো বলছি। আমি বলছি যে রাজনীতিবিদরা তাকে রাজনীতিবিদ বানাচ্ছে। আচ্ছা, আপনি শুনেন, আপনি দেখবেন সাঁতার জানেন না, পানিতে ফালাই দিলে কিন্তু আপনার সার্ভাইভ করে যায় অনেক সময়, বিকজ আপনাকে ন্যাচারালি বলা হয় যে। তো ইউনূস সাহেবকে আমরা বানাইছি, কারণ ফ্রম ডে 1 হি ওয়াজ নন কোঅপারেটেড বাই পলিটিশিয়ান, মুখে যাই বলুক, কারণ আমরা তো মাঠে হাইটে দেখি, বাট সে সার্ভাইভ করছে। আজকে 15 মাস 16 মাস, এটা কিন্তু খুব টাফ। তারপরে অনেকগুলো সিদ্ধান্ত উনি নিছেন, এগুলো এখন বলার প্রয়োজন নাই। আমার কাছে যেটা মনে হয়, ইউনূস সাহেব যেটা চিন্তা করছেন, যেমন শাহেদ যেটা বললো জামাত ব্যর্থ হয়েছে, অফকোর্স ব্যর্থ হয়েছে, যে মানে এর আগে নির্বাচন, এর আগে গণভোট চাইছে, এখন সে তারা 16 তারিখে দাবি দেওয়া করবে কি করবে তাদের ব্যাপার, কিন্তু আপাত দৃষ্টিতে ব্যর্থ। আর বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি যদি মাঠে নামে এ সরকার টিকবে না। আমি আমার কথা বলছি, বিএনপি যদি মাঠে নামে তার বিরুদ্ধে সে টিকবে না, বাট ইউনূস সাহেবকে সার্ভাইভ করতে হবে। কতখানি সেটা একটা ফ্যাক্টর, বিকজ তার মাথায় বিচারটা আছে। কারণ এই বিচারটা যদি না হয় তাহলে একটা ফেসিজমের জন্ম দিবে আবার, বিকজ যে এইবার পলিটিক্যাল লিডাররা যে চিন্তা করে যে ওকে আমরা সেভ করবো, বা পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, সেফ হয়ে গেলে আমরা করলেও সেফ হয়ে যাবো, কাজে একটা নজির দরকার। আমার ইচ্ছায় কিছু হবে না, বাট ইউনূস সাহেবের মাথার ভিতরে এটা আছে যে একটা বিচার করবে, 1 নম্বর। তো সেক্ষেত্রে আমরা 17 নভেম্বর জাজমেন্ট পাওয়ার আশা করছি। আর ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভাইভ করলে উনি হয়তো দেখা যাবে এটা আপিল টাপিল হবে, কোথায় যাবে আমি ঠিক জানি না। আর পাশাপাশি এই বিচারটা হলে যেটা হবে, ফেসিবাদী কায়েম করার ব্যাপারে একটু চিন্তা করবে মানুষ, যেমন আরে ভাই ছাড় পাওয়া যায় না। আবার উনি এই জুলাই গণভোট এবং আপনার এই যে সংসদ নির্বাচন, দুইটাকে একত্র করে যেটা করলেন, সেটা হলে উনি চলে যাবেন নিশ্চিত, সেটা প্রমাণ করলেন, আমার ধারণা বলছি। মানে উনি যে চলে যাবেন সেটা নিশ্চিত করলেন, 1। 2, রাজনীতির সবচেয়ে বড় শক্তি যেটা, তাদের সাথে তাদের দাবিটাই ছিল একই দিনে, তা সেটা করে থাকলে তার সেফ এক্সিটটাও, যে রাষ্ট্রের চেয়ে গোষ্ঠী বড়, দল বললাম না কারণ এখানে দল তো নাই ইউনূস সাহেবের, রাষ্ট্রের চেয়ে গোষ্ঠী বড়, গোষ্ঠীর চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়, কাজে ইউনূস সাহেবের সার্ভাইভাল তাকে সেটাও চিন্তা করতে হচ্ছে। এখন একটা প্রশ্ন আছে আমার, ছাত্ররা তার নিয়োগকর্তা, আমি জানি না জুলাই আন্দোলন চলাকালীন ইউনূস সাহেবের সাথে তাদের যোগাযোগ ছিল কিনা। যদি যোগাযোগ থেকে থাকে তাহলে তো তার আন্ডারস্ট্যান্ডিং ছিল কি চায় তার কাছ থেকে থাকলে, আমি কিন্তু জানি না। তাইলে 4 আগস্ট যদি হয়ে থাকে তাইলে আগে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, পরে হয়েছে। পরে যদি কোনো শর্ত দিয়ে থাকে, আমি জানি না যে আমাদেরকে সেফটি চিন্তা করবেন, আমাদের জুলাই সনদ আইনি ভিত্তি লাগবে, এগুলা যদি কথা দিয়ে থাকেন উনি, আর তারপর যদি এগুলা না হয়, তাহলে ছাত্ররা এটা কিভাবে নিবে ছাত্রদের ব্যাপার, আমি জানি না, কারণ তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা। গণভোটার সংসদ নির্বাচন আমার জানা মতে একদিনে কোথাও হয়নি, আমার জানা মতে হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচলিত সংবিধান আমার কিন্তু এটা নাই, আমার সংবিধানে কিন্তু গণভোটও নাই। আবার যদি সংবিধান ধরেন যে ফেব্রুয়ারি 26-এও নির্বাচন আসে না, যে সংবিধানটা যেভাবে আছে, তাহলে আমি যে বারবার বলতে, তাহলে এটা কোন সংবিধানে হইল একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট? তাহলে আমরা নিশ্চয়ই ওই সংবিধানে নাই। তার মানে ইউনূস সাহেব এখনো তার পরিকল্পনা মোতাবেক চলছেন এবং সেটা আমরা মেনে নিচ্ছি, সেটা অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা স্বীকৃতি লাগবে,
যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক চলছে। আর সর্বোপরি আমি আপনাকে যেটা বলতে চাই, এই যে গণভোটটা আসলো, আমার জানা গণভোট সম্পর্কে যেটা, সেটা হলো এই গণভোটে কিন্তু যারা মাঠে এটা নিয়ে এই যে মিটিং করছে প্রতিদিন, এই সংস্কার কমিটি, তাহলে আপনি যে গণভোটে পাঠাইলেন 4টা প্রশ্ন দিয়ে, যারা 7 মাসে সিদ্ধান্ত নিতে পারে নাই, একটা ভোটার গিয়ে কিভাবে সিদ্ধান্ত নিবে? আপনি 7 মাসে পারেননি, সমস্ত রাজনীতি, এগুলা প্রহসন এই যে গণভোটটা। এবং একই দিনে যদি সংশোধন হয়ে যায়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেল, মন্ত্রী পরিষদ হয়ে গেল, তারপরে সংবিধানের ক্ষমতায় মানলাম না, কি হবে? না যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে? না জয়যুক্ত হলে আপনার জিজ্ঞেস করা উচিত, না হলে জয়যুক্ত হলে কি হবে? অফকোর্স, না জয়যুক্ত হলে কি হবে? না জয়যুক্ত যদি হয় তাহলে মন্ত্রী পরিষদ চলা শুরু হয়ে গেল, তাহলে জুলাই স্বীকৃতির কি হলো? আমরা তর্কের খাতিরে বলছি, এখানে আমরা ফাইট করতে আসিনি, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে ফাইট করতে আসিনি। সেক্ষেত্রে আপনাকে গণভোটটা আগে হওয়াই উচিত, তাইলে আপনি জুলাই সনদ আইনি ভিত্তি পাইলে তার আলোকে আপনি নির্বাচন করেন। সেই বিতর্কে আমি গেলাম না, এখন আপনি বাদ দেন ওইটা। এখন আমরা যেখানে গেলাম, এত ম্যাচিউরড লোকগুলো মিলে কোথায় নিল আমাদেরকে? কিন্তু আরেকটা বিষয় যেটা শাহেদ ভাই শুরুতে বললেন, যে আপনি সংবিধানের আর্টিকেল 93 অনুযায়ী আপনি এতদিন ধরে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করালেন, আজকে হঠাৎ করে এই 93 উধাও। হ্যাঁ, এই জন্য তো বলা হচ্ছে যে অধ্যাদেশটাও আমি বলি 93 উধাও বলবো না আমি এখানে। এই যে আমি বললে হয়তো মানুষ মনে করে, মনে হলো মানলাম, মানুষ মনে করে কি যে আমি বোধহয় রং বলছি। রঙের ব্যাপার না, বিষয়টা হচ্ছে যে এখানে বইতে লেখা আছে এইভাবে চলবে। কি? সকাল 8টায় নাস্তা খাবা, এবং নাস্তার ভিতরে এই মেনু আছে, দুপুরে ভাত খাবা এই মেনু আছে। আমি যদি এখন পাল্টাইয়া এই দুপুরেরটা সকালে খাই, সকালেরটা রাত্রে খাই, সমস্যা কোথায়? কিন্তু এই বই আমাকে পারমিট করে না, বইতে যেভাবে আছে সেভাবে। তাই সংবিধান আমাকে কিছুই পারমিট করে না। এই যে আমি বারবার বলতেছি যে কিছুই যখন পারমিট করে না, এই গণভোট, সংবিধান, সংসদ নির্বাচন একই জনের দিলাম, ওই মোতাবেক নয়, আমার মোতাবেক। তা আমার মোতাবেক দিলে আমরা সবাই মিলে একটা ঐক্যমত্য জায়গায় এসে জনগণের জন্য সুন্দর পরিকল্পিতভাবে একটা জায়গায় যেতে পারলাম না কেন? এই যে একই দিনে যদি না জয়যুক্ত হয়, তাহলে তো নির্বাচনটা হয়ে গেল। নির্বাচনটা হয়ে গেলে আপনি আলটিমেটলি গিয়ে ঘুরেই আপনি যখন বইসা পড়তে পারবেন ওই সংবিধানই চলবো। ওই সংবিধান তো টোটালটা স্বৈরাচার জন্ম দেয়। না জয়যুক্ত হলে কি হবে? আমরা এই আগের সংবিধানেই ফিরে যাব আবার। এবং এই যে 17 মাস ধরে 14-15 মাস ধরে যে আলোচনা, এটা সেটা, এগুলোর কোনো আইনি ভিত্তি থাকবে না, সেটাই তো। কিন্তু তখন দেখতে হবে রাজনৈতিক দল হিসেবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের উপর সবচেয়ে বড় দায়িত্বটা পালন করবে। সেখানে দেখতে হবে দল হিসেবে কার সংস্কারের ওয়াদা আছে তার ম্যানিফেস্টোতে। আলটিমেটলি বিএনপি ক্ষমতায় যাবে। তো প্রশ্ন হচ্ছে যে আমি যে ফেইথটা নিব, সেই ফেইথটার জন্য অতীত ইতিহাসে যেতে হয়। এই যে জামাতকে নিয়ে আমরা দুর্গন্ধ পাই, সেই জামাতকে সব দল যারা ক্ষমতায় ছিল তারা ব্যবহার করে ক্ষমতাটাকে এনজয় করেছে। তো আবার তাদের কাছে যখন গন্ধ পায়, তখন আমার আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা যদি তাদের সংবিধানের ভিতরে ইনক্লুড করে ফেলতো, ইয়েস আমাদের গঠনতন্ত্রে ইনক্লুড, তাও একটা ফেইথ আসতো যে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, যার একটা স্বীকৃতি দরকার অপোজিশন হিসেবে, সেটা জামাত ছিল, জামাত না কি বলে জাতীয় পার্টি ছিল। তো এই যে আপনি স্বীকৃতিটা দিচ্ছেন, এবং এই স্বীকৃতির কারণে দেখেন তারে আপনি ডেকে আনেন ঐক্যমত কমিশনে বা না আনেন, সংস্কার কমিটিতে আনেন বা না আনেন, তাদের মোরাল কারেজটা কিন্তু নাই। তারা কি আন্দোলন করতে পারছে কোথাও যে আমাদেরকে কেন ঐক্যমত্য কমিশনে নেওয়া হবে না?